সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আবারও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের লেকচার শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন। আবারও বর্তমান করোনা পরিস্থিতিতে যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা অসুস্থ তারা যেন দ্রুত সুস্থতা কামনা করে। আর আমরা যারা এখনো নিরাপদে আছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কি করে হেফাজত করে এই কামনা করেন। আমাদের ক্লাস আজকে শুরু করছি। বিগত দিনগুলোর মতো আজকে আমাদের ক্লাসটা অনেক লেংদি হবে। চ্যাপ্টারের শিরোনাম দেখে হয়তো অনেকেই বুঝতে পারছে, যাদের অভিজ্ঞতা আছে তারা অবশ্যই বুঝতে পারছে আজকে আমাদের ক্লাসটা অনেক বড় হবে। ধৈর্য সহকারে ক্লাসটা করার চেষ্টা করবেন। হয়তো দুইটি পার্টেও হতে পারে ক্লাসটি, তো আমি চেষ্টা করব দুইটি পার্টে ক্লাসটি শেষ করার জন্য। তো আশা করি আপনার ধৈর্য সহকারে থাকবেন আর বন্ধু বান্ধবের মাঝে ছড়িয়ে দিবেন। যত বেশি ছড়িয়ে দিবেন তত বেশি আমার সার্থকতা হবে। তো আমি চাই আপনারা গ্রুপ স্টাডি করবেন। গ্রুপ স্টাডি করে যেসব জিনিস বুঝতে পারেন না সেগুলো বুঝার চেষ্টা করবেন। এতে আপনারা অনেক লাভবান হবেন। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাস শুরু করি আজকে। প্রথমে আসে গণজ্যামিতি নিয়ে আলোচনা যদি করতে হয়, আমরা কিছু মৌলিক বিষয় নিয়ে জানতে হবে। যেমন আমাদের মাত্রা কি জিনিস, প্রথমত হচ্ছে কি মাত্রা কি। দেন আসবে আমাদের শূন্য মাত্রা, দেন দ্বিমাত্রিক, একমাত্রিক, দ্বিমাত্রিক, দেন ত্রিমাত্রিক। আচ্ছা, বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, আসলে প্রত্যেকটা জিনিস এক একটা কি মাত্রা। হয়তো মাত্রা কথাটা বাংলার সাথে আমরা পরিচিত না থাকলেও যেটা আমরা ইংরেজিতে পরিচিত অনেকেই ডাইমেনশন, এটার সাথে আমরা অনেকেই পরিচিত। যেমন আমরা 2 ডাইমেনশন, 3 ডাইমেনশন, আমরা অনেকে বলি 5D 4D, যে 3D ক্যামেরা, এরকম আমরা অনেকে বলে থাকি। আসলে ব্যাপারটা ওই ডাইমেনশনের অবস্থা থেকে আসছে। তো আমরা যে কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা প্রত্যেকটা এক একটি মাত্রা। তার মানে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটি থাকবে সেটিকে আমরা ত্রিমাত্রিক। যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই থাকবে না সেটিকে আমরা কি বলবো? শূন্য মাত্রিক। যার শুধুমাত্র কি থাকবে? দৈর্ঘ্য থাকবে, তাকে আমরা কি বলবো? একমাত্রিক। আর যার দৈর্ঘ্য এবং প্রস্থ থাকবে তাকে আমরা কি বলবো? দ্বিমাত্রিক। অর্থাৎ তাহলে মাত্রা হচ্ছে কি, মাত্রা দ্বারা কি বুঝতেছি আমরা? যেটা হচ্ছে কি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। আর শূন্য মাত্রা কি? যার এই তিনটির কোনোটিই নেই। আর দ্যাট মিন্স তাহলে কি হবে? এটার উদাহরণ কি হবে? শূন্য মাত্রিকের উদাহরণ হবে হচ্ছে কি একটা বিন্দু যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই নেই। আর একমাত্রিক হচ্ছে কি যার শুধুমাত্র কি আছে? দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য আছে। যেমন কি একটা রেখা, দ্যাট মিন্স এই একটি রেখা, সেটি একটি হচ্ছে একমাত্রিক। আর দ্বিমাত্রিক হচ্ছে যার কি দৈর্ঘ্য এবং কি আছে? প্রস্থ আছে, সেটি হচ্ছে কি আমরা দ্বিমাত্রিক। তো আমরা এই যে আমাদের বোর্ডটা, হোয়াইট বোর্ড, এটি একটি কি দ্বিমাত্রিক। যে এটাকে আমরা যদি এখানে 0 চিন্তা করি তাহলে 0, এটা একটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ, এভাবে যদি চিন্তা করি, অর্থাৎ এক্স অ্যাক্সিস আর কি ওয়াই অ্যাক্সিস, তার মানে এটা দুইটি অক্ষ আছে। অর্থাৎ যার দুইটি অক্ষ থাকবে সেটি হচ্ছে কি দ্বিমাত্রিক। অর্থাৎ যে কোনো সমতল, সকল সমতল হচ্ছে একটা কি দ্বিমাত্রিক। তার মানে সকল সমতল। আর ত্রিমাত্রিক হচ্ছে কি যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটি আছে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটি জিনিসে থাকবে, সেটিকে আমরা কি বলবো? ত্রিমাত্রিক। তাহলে ত্রিমাত্রিক বস্তু আসলে কি? ত্রিমাত্রিক ঘনবস্তু যাদের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটা জিনিস থাকবে সেগুলোকে আমরা অবশ্যই কি ত্রিমাত্রিক ঘনবস্তু। আর এখানে এই চ্যাপ্টারে মূলত আমরা এই ত্রিমাত্রিক ঘনবস্তু বলতে এই গণজ্যামিতিতে ত্রিমাত্রিক ঘনবস্তু নিয়ে আমরা কি করব? আমরা
আলোচনা করব। তাহলে ঘনবস্তু নিয়ে যেখানে আলোচনা সেটি হচ্ছে কি ঘন জ্যামিতি। তাহলে এখানে ত্রিমাত্রিক ঘনবস্তুর ভিতর যেমন আমরা একটা যদি সহজ উদাহরণ যেটি আমরা ইট, যেমন আমরা ইট দেখি, তাহলে ইটের কি আছে, এটি একটি যদি ইট হয় তাহলে ইটের কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, যদি এটাকে আমরা কি ধরি দৈর্ঘ্য, এটাকে যদি প্রস্থ, আর এটাকে যদি আমরা কি ধরি উচ্চতা ধরি, তাহলে এটা কি আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি জিনিসই আছে। তার মানে এটাকে আমরা কি বলতেছি ত্রিমাত্রিক। এটাকে আমরা কি বলতে পারতেছি ত্রিমাত্রিক বলতে পারতেছি। তো এই চ্যাপ্টারে আসলে আমরা অনেক বেসিক বা সূত্র সম্পর্কে অনেক ধারণা আমাদের জানা লাগবে। যদি সূত্রগুলো আমাদের কিভাবে আসছে বা সূত্রগুলো সম্পর্কে যদি আমরা ক্লিয়ার না হই তাহলে আমরা অঙ্কগুলো কি করতে পারবো। তাহলে আসি আমরা প্রথমে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি আয়তাকার ঘনবস্তু। প্রথমে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি আয়তাকার ঘনবস্তু নিয়ে আলোচনা করব প্রথমে। তাহলে আয়তাকার ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তু নিয়ে যখনই আমরা আলোচনা করব, আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি থাকবে, যেমন একটা ইট যেটা বললাম সেটি। তাহলে এটি আমরা একটা আয়তাকার ঘনবস্তু আঁকি। আচ্ছা, এটি যদি একটা আয়তাকার ঘনবস্তু হয় তাহলে এই আয়তাকার ঘনবস্তুর প্রথমত যে জিনিসটা আমাদের জানা লাগবে, আয়তাকার ঘনবস্তুর তিনটি সূত্র আমাদের অবশ্যই জানা লাগবে। প্রথমত সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এই আয়তাকার ঘনবস্তুর আমরা প্রথমে দৈর্ঘ্যটা ধরি, এটাকে যদি আমরা দৈর্ঘ্য ধরি তাহলে এটা প্রত্যেকটি ধার কি হবে একই রকম হবে, প্রত্যেকটি ধার কি হবে একই রকম হবে। আমার কাছে এখানে একটা বস্তু আছে, যেমন আমরা এটা যদি চিন্তা করি, যেমন এটা একটি আয়তাকার ঘনবস্তু, যেমন এটা কি আছে, এটা দৈর্ঘ্য এই অংশটা, এই ধারটা, আর প্রস্থ কি এই পাশটা, আর উচ্চতা হচ্ছে কি এটার কতটুকু পুরুত্ব এটা। তার মানে এটি কয়টি তল আছে, 6টি তল আছে। এটা আয়তাকার ঘনবস্তু কয়টি তল থাকবে, 6টি তল থাকবে। তাহলে এটা যদি 6টি তল যেহেতু আছে তাহলে আমরা এটি দৈর্ঘ্য, তাহলে এটি হচ্ছে কি প্রস্থ, আর এটি হচ্ছে কি উচ্চতা ধরে নিলাম। এখন আমরা যদি এটি কি বের করতে চাই, প্রথমত হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল যদি আমরা চিন্তা করি তাহলে এটার কয়টি তল আছে, 6টি তল। তাহলে এইটাকে যদি আমরা দৈর্ঘ্য ধরি, আর এটাকে যদি আমরা কি ধরি প্রস্থ ধরি, আর এটাকে আমরা কি ধরলাম উচ্চতা ধরলাম। তাহলে এখন আমি সাপোজ এই সারফেসটার কি চিন্তা করতেছি আমরা ক্ষেত্রফল। তাহলে এই সারফেসটার ভিতর কি জিনিস জানা আছে, এটা হচ্ছে দৈর্ঘ্য a, আর এই যে উচ্চতা এটা সমান কি c। তার মানে এটা কি হবে ac। এটার ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে ac আমরা জানি। এখন দেন আমরা যদি এই সারফেসটার ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে কি জানা আছে, এটি দৈর্ঘ্য জানা আছে আর এটি প্রস্থ, তার মানে ab, এটা হবে ab। আর এই সারফেসটা যদি আমরা নির্ণয় করতে যাই, এই সারফেসটার কি হবে, এটি হচ্ছে কি দৈর্ঘ্য আর এটি হচ্ছে কি প্রস্থ, তার মানে এটি হচ্ছে b আর এটি হচ্ছে কি c, তার মানে কি হবে bc। এখন একটা জিনিস চিন্তা করো, এখানে কয়টি সারফেস আছে, প্রত্যেকটা সারফেস দুইটি দুইটি করে, যেমন এদিকে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, তার মানে আমরা এগুলো সবাই হবে কি দুইটা দুইটা করে, তাহলে আমরা এর জন্য কি দিব 2 * ab + bc + c। তার মানে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি হবে 2 * ab + bc + ca। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেন আমরা যেই কাজটা করব এখন হচ্ছে আয়তাকার ঘনবস্তুর আমরা কর্ণের সূত্র নির্ণয় করব। কি সূত্র, কর্ণের দৈর্ঘ্য। তাহলে আয়তাকার ঘনবস্তু যদি আমরা কর্ণের দৈর্ঘ্য সূত্র নির্ণয় করতে যাই তাহলে যে জিনিসটা আমাদের প্রথমত লাগবে সেটি হচ্ছে, তাহলে কর্ণ কোনটা হবে, কর্ণ কোন জিনিসটা হবে, কর্ণটা হবে যে এটি, এই এক কোণা থেকে আরেক কোণা পর্যন্ত। এখন এখানে যদি এটা নির্ণয় করতে যাই, আমরা একটা জিনিস দেখো, আমরা এখানে একটা আঁকতে পারি। আচ্ছা, তাহলে এটি যদি হয় তার মানে এই যে এটা আমাদেরকে নির্ণয় করতে হবে, তাহলে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য,
কর্ণের দৈর্ঘ্য সূত্র কি হবে আমরা সেটি বের করব। আমরা যদি এখানে একটা নাম দিই, এটা ওপি দিলাম, তার মানে ওপি সমান কি হবে, এটাকে আমরা বি দিই, তাহলে ওপি স্কয়ার আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে নিই তাহলে ওপি স্কয়ার ইকুয়াল টু কি হবে, বিপি স্কয়ার প্লাস ওবি স্কয়ার। আচ্ছা এখন দেখো এই যে বিপি, বিপিটা আবার কি, এই এখানে আবার আবার কি আছে, এটা একটা কি সমকোণী ত্রিভুজ, তাহলে বিপি যদি এই সমকোণী ত্রিভুজের কি হয় অতিভুজ হয়, আর তাহলে কি হবে সমকোণী ত্রিভুজ অতিভুজ সূত্র অনুসারে তাহলে কি হবে বিপি স্কয়ার ইকুয়াল টু কি হবে আমরা লিখতে পারি বিপি স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এবার আমরা লিখতে পারি, দেখো তোমরা খেয়াল করে বিপি তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, তার মানে কি এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে আমরা এখন এখানে বিপির জায়গায় যদি কি বসাই দিই আমরা, তাহলে বিপির জায়গায় আমাদের কি বসবে এখানে এবি স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার। দেন এখন এই যে বাকিটা কি আছে, তাহলে এটাকে একটা ওবি স্কয়ার সাথে ওবি সমান আবার কি জানি এখানে কি দেওয়া আছে সি, তাহলে কি হবে প্লাস সি স্কয়ার। এখন সুতরাং শুধুমাত্র যদি আমরা ওপি নির্ণয় করতে যাই তাহলে কি হবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার মানে কি আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য সূত্র কি হবে রুট ওভার অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। দেন আমাদের যে জিনিসটা আসবে আয়তাকার ঘনবস্তুর আয়তন, তাহলে আয়তন আসলে মূলত কি জিনিস, আয়তন হচ্ছে একটা বস্তু আমরা যদি রাখি, এই যে এই বস্তুটা এটা রাখলে এটি যে পরিমাণ জায়গা দখল করে, যে পরিমাণ জায়গা দখল করে, তার মানে এই যে সারফেসটা, এই সারফেসটার ক্ষেত্রফল ইনটু কি উচ্চতা, এই যে সারফেসটা আছে সারফেসটার কি ক্ষেত্রফল ইনটু কি উচ্চতা, তার মানে এই সারফেসটার ক্ষেত্রফল কি, আয়তন কি হবে আয়তাকার ঘনবস্তুর আয়তনের সূত্র ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে এর একটি সারফেস কি, এই যে সারফেস, এটা এই সারফেসের ক্ষেত্রফল কি জানি আমরা এ আর কি বি, তার মানে ক্ষেত্রফল সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ এ বি, আর সাথে যদি উচ্চতা গুণ করি তাহলে কি হবে এ বি সি। আর এখানে কি হবে যেহেতু এগুলো ক্ষেত্রফল তাহলে কি ইউনিট স্কয়ার অর্থাৎ কি বর্গ একক, আর এটা তো শুধু একক হবে, আর এটা কি হবে ঘন একক। আয়তনের ক্ষেত্রে যেহেতু তিনটি গুণ করতেছি এজন্য কি হবে ঘন, আর ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা দুইটি গুণ করি, দুইটি মাত্রা গুণ করি এজন্য বর্গ, আর আয়তনের ক্ষেত্রে তিনটি মাত্রা গুণ করি এজন্য কি হবে ঘন হবে। দেন এরপর আমরা যেটিতে আসবো সেটি হচ্ছে ঘনক। আচ্ছা তাহলে ঘনক আসি, ঘনক একদম সহজ, ঘনক হচ্ছে একদম সহজ উদাহরণ হচ্ছে একটা ছক্কার গুটি। এই যে একটা ছক্কার গুটি আমরা যদি এখানে আঁকি, ছক্কার গুটি কেমন থাকে এমন থাকে নাকি, আচ্ছা যাও এরকমই থাকে। তো আমরা ধরে নিলাম এদিকে 5 হবে, এটা এদিকে 3 যদি হয় তাহলে 6 হবে। আচ্ছা যাও তাহলে ঘনক কাকে বলবো, তাহলে এটাও এক ধরনের ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তু, তবে এটার মধ্যে পার্থক্য কি, এটার কি তিনটি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি কি হবে সমান, এ এটা যদি বি আর এটা যদি সি হয়, অর্থাৎ এ সমান বি সমান সি, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি কি সমান। ঘনকের ক্ষেত্রে তার তিনটি ধার কি সমান, কিন্তু তাও কি হবে আয়তাকার ঘনবস্তুর ভিতর এটারও সারফেস কয়টি থাকবে 6টি থাকবে। তাহলে আমরা যদি এটা কি করি, আমরা প্রথমে নির্ণয় করব ঘনক, তাহলে ঘনকের ক্ষেত্রে এটা হচ্ছে কি একটা সারফেস, এটা এ, তারপরে এ বি সি তিনটা যেহেতু সমান, তার মানে সবার সম পরিবর্তন আমরা কি লিখতে পারি এ তো লিখতে পারি নাকি, তাহলে এটাও এ হবে এটাও কি হবে এ হবে, তার মানে এই সারফেসটার ক্ষেত্রফল কি হবে, তার সমগ্র তলের ক্ষেত্রফল
তাহলে প্রথমে আমরা যে কোনো একটি তলের ক্ষেত্রফল বের করি, যে কোনো একটি তলের ক্ষেত্রফল, তার মানে সাপোজ আমরা যদি এই তলের ক্ষেত্রফল বের করি, তাহলে এই তলের ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য a প্রস্থ কি a, দ্যাট মিন্স a। আর তাহলে এই ধরনের তল কয়টি আছে, 6টি। কয়টি আছে, আগে যেহেতু দুইটি দুইটি করে একই রকম ছিল, তার মানে টোটাল 3 রকমের ছিল, 6টি ছিল। এখন একই রকমের কয়টি দেখো, 6টি, তার মানে আমরা এখানে 6 দিতে পারি, অর্থাৎ 6a² বর্গ একক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেন আমরা যদি এটারও কি করি, আমরা কর্ণ নির্ণয় করতে যাই, সেই ক্ষেত্রে একই রকম সমস্যার সম্মুখীন হব। তো আমরা কর্ণটা কি হবে, তাও যদি আমরা করতে যাই, এটা যদি আমাদের কর্ণ নির্ণয় করতে যাই, তো আমাদের এখানেও কি হবে, কর্ণ ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি হবে, ওটার মধ্যে হবে, তাহলে a² প্লাস a² প্লাস a², তার মানে ওখানে a² প্লাস b² প্লাস c² ছিল, তাহলে এখানে কি আসবে আমাদের √3a², দ্যাট মিন্স √3a একক। আশা করি তোমরা বুঝতে পারছো। দেন এটা হচ্ছে কি ঘনকের আয়তন, তাহলে ঘনকের আয়তনের সূত্র কি হবে, তাও কি হবে একই রকম, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। অর্থাৎ এই যে ঘনকটা রাখলাম, এটা যে পরিমাণ জায়গা দখল করতেছে, তারপরে এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটার এই যে সারফেস, এই সারফেসটার ক্ষেত্রফল, অর্থাৎ a ইনটু a, আর এটার উচ্চতা কি a, দ্যাট মিন্স কি হবে a কিউব ঘন একক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা কি দেখতে পেলাম এখানে, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকের কর্ণ, ঘনকের আয়তন। দেন আমরা যেটাতে আসবো সেটি হচ্ছে সমবৃত্তভূমি কোণক। আমরা আসি সমবৃত্তভূমি কোণক কেমন হবে। তাহলে কোণকটা আসলে কেমন, কোণকটা আমরা অনেকেই চিনি, আমরা যারা গ্রামে থাকি তারা অবশ্যই চিনি কোণক, যে ছোটবেলায় আমরা দেখেছি তেল ভরার জন্য যে একটা চং ইউজ করা হয়, সেটি মূলত হচ্ছে কি কোণক। তাহলে এটা দেখতে কেমন হবে, এমন হবে। আচ্ছা, তাহলে এটি যদি একটা কোণক হয়, এটাকে আমরা ধরলাম কোণকের উচ্চতা, আর এটার কোণকের এই যে নিচের অংশটা, এটা একটা দেখতে কিসের মতো হবে, একটা বৃত্তের মতো হবে। তাহলে এটা হচ্ছে কি ওই বৃত্তের ব্যাসার্ধ, ওই বৃত্তের ব্যাসার্ধকে আমরা কি ধরলাম আর। এখন আমাদের আর এই যে কোণকের এই যে সারফেসটা, এটা একটা কি থাকবে, হেলান তল থাকবে, এটাকে আমরা কি বলতেছি, হেলান তল। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি, এল। এটা কি দ্বারা প্রকাশ করতেছি আমরা, এল। আর এই এল এর সূত্র কি হবে, √h² প্লাস r²। তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ চিন্তা করি, তাহলে কি হবে, l = √h² প্লাস r², এমন হবে। এখন কোণকের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল আসি আমরা প্রথমে, বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি আসবে মূলত, তাহলে বক্রতলের ক্ষেত্রফল আসলে কি, বক্রতলের ক্ষেত্রফল যেহেতু এটা একটা, যদি এটাকে যদি আমরা একটা কোণক, আমরা এই যে এই কোণকটাকে আমরা যদি কি করি, একদম কেটে ফেলি, তাহলে কি হবে, এই যে তলটা পাবো সেটাই তো কি হবে, একটা বক্রতল হবে। তাহলে এই যে আমরা এটাকে যদি এই বরাবর কেটে ফেলি, তাহলে এটা যেভাবে খুলবে, এটা খুলে কি হবে, এই আকৃতিরই তো হয়ে যাবে নাকি, সাপোজ এমনই তো হয়ে যাবে খুললে এটাই। তারপরে এই যে বৃত্তের, এটা কি হবে, ওই বৃত্তের কি হবে, পরিধি, এই যে এই বৃত্তের কি হবে, পরিধি ইনটু কি উচ্চতা। তাহলে বক্রতলটা কি হবে, ওই বৃত্তের পরিধি ইনটু কি উচ্চতা। তাহলে উচ্চতাটা কি হবে, এই যে বক্রতল যেটা আছে সেটা। তাহলে আমাদের কি হবে, এখন তাও একটা যেহেতু ত্রিভুজ আকৃতি, তার মানে কি হাফ ইনটু ভূমি ইনটু কি উচ্চতা। তাহলে হাফ ইনটু ভূমি ইনটু, অর্থাৎ ভূমির পরিধি ইনটু হেলান উচ্চতা। আচ্ছা, তাহলে হাফ ইনটু
ভূমির পরিধি কি হবে, তাহলে ভূমির পরিধি এটা যেহেতু কি বৃত্তাকার, তাহলে সেহেতু কি হবে 2 পাই আর ইনটু হেলান উচ্চতা, সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এল। তার মানে কি হবে 2 যদি কাটা যায় তাহলে কি হবে পাই আর এল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটা কি হবে পাই আর এল। আচ্ছা, এরপর আসো সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল যদি চিন্তা করি, অর্থাৎ এটা ব্যাপারটা এরকম যদি আমরা এভাবে রাখি, এই যে তল এটি যতটুকু জায়গা দখল করলো, এই যে দেখো এটা অবশ্যই একটা কি হবে বৃত্তাকার হবে, এই জায়গাটা প্লাস এই যে বক্রতল যেটা আছে, এই যে বক্রতল যেটা আছে সেটার ক্ষেত্রফল। অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল যখন আমরা নির্ণয় করতে যাব, সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়ালস টু কি হবে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি পেলাম আমরা, পাই আর এল যোগ, তাহলে এই যে ভূমিটা এখানে রাখলো সেটা কি একটা দেখতে কিসের মতো, বৃত্তের মতো, তাহলে ওটার ক্ষেত্রফল কি হবে পাই আর স্কয়ার। আর এখান থেকে যদি আমরা পাই আর কমন নিই তাহলে কি হবে এল প্লাস আই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটা হচ্ছে কি তা যেহেতু ক্ষেত্রফল এগুলো সব বর্গ একক হবে, বর্গ একক। এখন আসো কোণকের উচ্চতা, সরি কোণকের আয়তন। তাহলে কোণকের আয়তন কি হবে 1/3 ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফল কি 1/3 ভূমির ক্ষেত্রফল কি, এই যে ভূমির ক্ষেত্রফল এটা হচ্ছে কি ভূমিটা কি দেখতে কিসের মতো, এই যে ভূমিটা দেখতে কিসের মতো, একটা বৃত্তের মতো। তাহলে বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি পাই আর স্কয়ার ইনটু উচ্চতা কি, এই যে এই কোণটার উচ্চতা কি ধরেছি আমরা h, তাহলে কি হবে h, তাহলে কি হবে 1/3 পাই আর স্কয়ার h ঘন একক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা কি দেখলাম, একটা কোণকের বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, কোণকের সমগ্রতলের ক্ষেত্রফল, কোণকের আয়তন, কোণকের আয়তন। আচ্ছা, এবার আসি আমরা সিলিন্ডার, আমরা সিলিন্ডারে যাই। আচ্ছা, সিলিন্ডার কেমন হবে, সিলিন্ডারটা আসলে দেখতে কেমন, সিলিন্ডারটা আসলে দেখতে কেমন, তাহলে সিলিন্ডারটা আসলে দেখতে হচ্ছে এমন। আচ্ছা, তাহলে একটা সিলিন্ডারের ক্ষেত্রে এই যে আমরা যদি এটাকে চিন্তা করি, এটি একটা সিলিন্ডারের মতো, তাহলে এটা দেখতে কি ব্যালন আর কি, যেটাকে আমরা বলি ব্যালন অথবা সিলিন্ডার যেটি বলি। তাহলে এখানে একটি তল থাকবে, এখানে একটি তল থাকবে, আবার এখানে একটা তল থাকবে। কারণ এই যে বাঁকা যে তলটা সেটা হচ্ছে বক্রতল, আর সমগ্রতল যখন বলবো এই বাঁকা তলটার সাথে আবার কি হবে এই দুই পাশের তলটাও কি করতে হবে, যোগ করতে হবে। আর আয়তনের ক্ষেত্রে কি করবো আমরা, এই যে এটা এটার ভূমির ক্ষেত্রফলের সাথে উচ্চতাটা আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এখন আসো এটাকে আমরা এই যে উচ্চতা ধরলাম h আর এটাকে কি দিলাম r। তাহলে বক্রতলের ক্ষেত্রফল যদি চিন্তা করি আসলে আমরা মূলত এই যে চিন্তা করো, এটাকে যদি আমরা এই একটা সিলিন্ডার সাপোজ তোমাদের সুবিধার্থে দেখাই, এটা যদি একটা সিলিন্ডার হয়, দেখো এটা একটা কি সিলিন্ডার। তাহলে সিলিন্ডারের প্রথমে আমরা যেটা নির্ণয় করব বক্রতলের ক্ষেত্রফল। সিলিন্ডারে আমরা বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমরা এই সিলিন্ডারটার উচ্চতা কি জানি h, এই সিলিন্ডারটার উচ্চতা কি জানি h, আর এখানে যে বৃত্তটা সেটার ব্যাসার্ধ কি জানি আমরা r, সেটার ব্যাসার্ধ কি জানি আমরা r। আচ্ছা, এই সিলিন্ডারটাকে যদি আমরা কেটে ফেলি তাহলে সিলিন্ডারটা কেমন হবে, এটি যদি একটা সিলিন্ডার হয়, এই যে এই অংশটা
এই অংশটা কি হবে একটা বৃত্ত, অর্থাৎ এটি একটি কি হবে বৃত্ত, অর্থাৎ এই বৃত্তের ব্যাসার্ধ কত r, তাহলে এই বৃত্তের পরিধি কি হবে 2 পাই r। আচ্ছা 2 পাই r। এখন এই বৃত্তটাকে যদি আমরা কি করি, এই যে আমরা এভাবে যদি ঘুরিয়ে ফেলি, এই যে আমরা সিলিন্ডারটাকে খুলে ফেললাম, তাহলে সিলিন্ডার এই অংশটা হবে কি, এই যে অংশটা এটা হচ্ছে কি 2 পাই r, অর্থাৎ সিলিন্ডারটা এমন হবে, তখন এরকম হয়ে যাবে আমাদের একটা আয়তাকার বস্তু হয়ে যাবে, আয়তাকার ক্ষেত্র, অর্থাৎ এটা হবে কি 2 পাই r। আর যে এই সিলিন্ডারটার উচ্চতা ছিল, উচ্চতাটা হবে কি h। তার মানে বক্রতলের ক্ষেত্রফল কি পাবো আমরা 2 পাই r ইনটু h, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি পাবো আমরা 2 পাই r h। আচ্ছা এরপরে আসি আমরা সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি হবে, আবার একই কথা, তাহলে কি হবে এই সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল আমরা কত পেলাম, বক্রতলের ক্ষেত্রফল পেলাম আমরা 2 পাই r h প্লাস সেটার সাথে কি হবে ভূমির ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল, তাহলে ভূমি কয়টা দুইটা, তাহলে কি হবে 2 পাই r স্কয়ার। তাহলে আমরা এখান থেকে যদি কি কমন নিই 2 পাই r কমন নিই, 2 পাই r ইনটু h প্লাস r, এটি হবে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার মানে কি সিলিন্ডারের বক্রতলের সাথে এই যে ভূমি, এই যে ভূমির ক্ষেত্রফলটা কি করতে হবে যোগ করতে হবে, তাহলে ভূমির তল কয়টি, এই যে ভূমির তল এখানে কয়টি থাকবে দুইটি, তাহলে এই ভূমির দুইটি তলের যোগ করলে কি হবে পাই r স্কয়ার, তার মানে যেহেতু দুইটি এই জন্য কি হবে 2 পাই r স্কয়ার। এখন হচ্ছে সিলিন্ডারের আয়তন, তাহলে আয়তনের কি, আয়তন হচ্ছে কি এই সিলিন্ডারটা আমরা যদি এখানে রাখি, এই যে আমার হাতে যে পরিমাণ জায়গা দখল করলো সেই জায়গা ক্ষেত্রফল ইনটু কি উচ্চতা, তার মানে এই যে ক্ষেত্রফল এটার হচ্ছে কি একটা কি বৃত্ত, তাহলে কি হবে যেহেতু বৃত্ত তাহলে কি হবে পাই r স্কয়ার ইনটু এই যে উচ্চতা, এটার উচ্চতা কত ধরেছিলাম আমরা h, তাহলে কি হবে ক্ষেত্রফল ইনটু উচ্চতা, তাহলে কি হবে পাই r স্কয়ার h, ঘন একক। আচ্ছা এইটুকু হলো আমাদের সিলিন্ডার। দেন এরপর আমরা আসি গোলক, এরপর আমরা আসি গোলক। তাহলে গোলকের ক্ষেত্রে যদি আসি, আচ্ছা একটা গোলকের ক্ষেত্রে গোলকটা আসলে বোর্ডে গোলক আঁকাটা আমার পক্ষে সম্ভব না, এটি যদি একটা গোলক হয় আর ওই গোলকের ব্যাসার্ধ যদি কি হয় r হয়, এখন আমরা গোলকের যেটা বের করব পৃষ্ঠতলের ক্ষেত্রফল, গোলকের কিসের ক্ষেত্রফল পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আচ্ছা গোলকটা ঠিক আছে, গোলকটা আলোচনা করি আমরা। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু কি আসবে আমরা দেখি। আচ্ছা এখন আমরা যদি চিন্তা করি এখানে একটা বোর্ডের মধ্যে একটা যদি কি আমরা গোলককে চালনা করি, সাপোজ একটা গোলক এই জায়গা থেকে আমরা শুরু করলাম, এটাকে যদি কি করি আমরা ওই এটার ভিতর চালনা করি, তাহলে এটা কতটুকু জায়গা দখল করবে সে এরকম আসবে, মানে একবার সম্পূর্ণ ঘোরালে সে কি পরিমাণ জায়গা দখল করবে এতটুকু জায়গা দখল করবে, এতটুকু আসবে। তাহলে এটি একটি গোলক, এভাবে ঘুরিয়ে আমরা যখন কি করব গোলকটাকে ঘুরাবো আর কি, তাহলে সে এই পরিমাণ জায়গা দখল করবে। এখন আমরা যে কাজটা করব, তার মানে এই যে জায়গাটা হবে, এই যে জায়গাটা হবে সেটা হচ্ছে কি এই বৃত্তের কি এই যে লম্বা দৈর্ঘ্যটা। আচ্ছা এখন আমরা গোলকটা আমাদের এই জায়গা থেকে শুরু হলো, এখন এই অংশটা কেটে যদি আমরা এই জায়গায় লাগিয়ে দিই তাহলে কি হবে আমাদের মূলত এভাবে লেগে যাবে, অর্থাৎ তখন এটি কি হয়ে যাবে একটা আয়তাকার ক্ষেত্র হয়ে যাবে। তো এখন আয়তাকার ক্ষেত্র হয়ে গেলে তাহলে
তাহলে এই যে অংশটা লম্বা দৈর্ঘ্যটা এটা কি হবে ওই বৃত্তের কি পরিধি, ওই বৃত্তের কি পরিধি। আর এই জিনিসটা হবে উচ্চতাটা কি হবে ওই বৃত্তের ব্যাস, ওই বৃত্তের কি ব্যাস। তার মানে ওই বৃত্তটার ব্যাস কত ছিল আর, ব্যাসার্ধ কত ছিল আর, তার মানে ব্যাস কত হবে 2r। তার মানে ক্ষেত্রফল হবে কি 2πr ইনটু 2r, দ্যাট মিন্স তাহলে কত আসবে 4πr স্কয়ার, 4πr স্কয়ার। আচ্ছা, এরপরে আসি আমরা গোলকের আয়তন। গোলকের আয়তনের সূত্র কি হবে আমরা দেখি। গোলকে আয়তন, গোলকের আয়তন যে জিনিসটা আসবে, আসলে আমরা যদি গোলকের ক্ষেত্রে এইভাবে চিন্তা করি, একটা গোলক, একটা ফুটবল, একটা ফুটবলে কি থাকে খাঁজ কাটা থাকে না, এরকম বিভিন্ন ধরনের শেপ থাকে ফুটবলের গায়ের উপর, এরকম থাকে একটা ফুটবল সাপোজ আমরা ধরে নিলাম, এরকম শেপ থাকে বিভিন্ন ধরনের। আমরা ধরে নিলাম ওই ফুটবলটা, আমরা যে ফুটবলটা চিন্তা করতেছি সেই ফুটবলটার উপর প্রত্যেকটা শেপ, আমরা একটা শেপ ছোট শেপ নিলাম বর্গাকৃতির, এই যে কি পর্যন্ত, তাহলে এখন এটা দেখতে কিসের মতো হলো, একটা পিরামিডের মতো। কিসের মতো হলো পিরামিডের মতো হলো। এখন প্রশ্ন আসতে পারে পিরামিডের কি সূত্র তো আমরা জানি না, পিরামিডের সূত্র আমরা জানি না, তাহলে আমরা দেখি একটু পিরামিডটা আলোচনা করে দেন আমরা এই গোলকের আয়তনের সূত্রটা আমরা শিখব। দেখি আমরা, আচ্ছা আমরা আগে পিরামিডটা একটু আলোচনা করি। পিরামিড, আমরা সবাই পিরামিড বললে যে জিনিসটা আমাদের প্রথম মাথায় আসে সেটা হচ্ছে মিশরের পিরামিডের কথা। পিরামিডের আকৃতি বিভিন্ন হতে পারে, কিন্তু তার শীর্ষবিন্দু থাকবে কয়টি, একটি। শীর্ষবিন্দু থাকবে কি একটি, আর নিচের যে অংশটা সেটি বিভিন্ন হতে পারে, চতুর্ভুজ আকৃতি হতে পারে, বর্গ আকৃতি হতে পারে, পঞ্চভুজ আকৃতি হতে পারে, ষড়ভুজ আকৃতি হতে পারে। আর পার্শ্বতলগুলো প্রত্যেকটা এক একটা কি হবে ত্রিভুজ হবে, প্রত্যেকটা এক একটা কি হবে ত্রিভুজ হবে। তাহলে এখন পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা আসলে মূলত কি হবে, পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্রটা যেটি আসবে সেটি হচ্ছে ভূমির ক্ষেত্রফল, অর্থাৎ এই যে ভূমিটা, এই ভূমির ক্ষেত্রফল ইনটু না প্লাস হবে পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল। আচ্ছা, পার্শ্বতলের ক্ষেত্রফল যদি না বলি আমরা এখানে এভাবে বলতে পারি, পার্শ্বতলগুলো এগুলোর যদি এক একটা কি করি আমরা ত্রিভুজ চিন্তা করি, তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল, যতগুলো ত্রিভুজ থাকবে সবগুলো ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সেই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল কিভাবে হবে, ত্রিভুজগুলোর ক্ষেত্রফল হবে যে এই যে ভূমির পরিধি ইনটু কি উচ্চতা, হাফ ইনটু ভূমির পরিধি ইনটু কি উচ্চতা। তার মানে আমরা এখানে লিখতে পারি ভূমির ক্ষেত্রফল প্লাস হাফ পরিধি, ভূমির পরিধি ইনটু কি উচ্চতা। তাহলে সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা আসবে ভূমির পরিধি ইনটু উচ্চতা, অর্থাৎ হেলান উচ্চতা, এখানে আমরা যেটা বলবো উচ্চতাটা হবে কি হেলান উচ্চতা, উচ্চতাটা হবে কি মূলত হেলান উচ্চতা। তার মানে ভূমির ক্ষেত্রফল, ভূমিটা যে যেমন হবে বর্গাকৃতি হলে বর্গাকৃতি, পঞ্চভুজ আকৃতি হলে পঞ্চ, ষড়ভুজ হলে ষড়ভুজ, যেমন হবে ঠিক তেমনই কি হবে ভূমির ক্ষেত্রফল হবে। তো সেটা লিখবো আমরা। দেন পরিধি, পরিধি যা হবে ওই যে সেটা তাও কি হবে, যদি বর্গক্ষেত্র হয় বর্গাকৃতির পরিধি, আর চতুর্ভুজ হলে চতুর্ভুজ, যেটাই হয় ভূমির পরিধি ইনটু কি হেলান উচ্চতা। তার মানে ভূমির পরিধি ইনটু হেলান উচ্চতা, এটি হবে কি পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল। পিরামিডের কি সমগ্র তলের ক্ষেত্রফল। এখন পিরামিডের আয়তন কি হবে, ওয়ান থার্ড। তাহলে পিরামিডের আয়তন কি হবে, এই ওয়ান থার্ড এই ভূমির ক্ষেত্রফলের সাথে তার কি করে যদি
আমরা উচ্চতাটা কি করে দিই, গুণ করে দিই। তার মানে উচ্চতার যদি আমরা h ধরে থাকি আমরা, অর্থাৎ এই জায়গা থেকে একদম সোজা বরাবর h যদি হয়, তার মানে কি হবে, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে এখন ভূমিটা যেমন হবে ঠিক সেভাবে আমরা কি করব, ভূমির ক্ষেত্রফল নির্ণয় করব। এখন আমরা আসি আসলে, তাহলে এই সূত্রটা আমরা মনে রাখবো পিরামিডের আয়তনের সূত্র, অর্থাৎ হাফ ইনটু ভূমির ক্ষেত্রফল ইনটু কি উচ্চতা। এখন আমরা আসলে এটার সাথে এই যে বৃত্তের গোলকের আয়তনের সূত্র সম্পর্ক কি, আমরা সেই জিনিসটা দেখার চেষ্টা করতেছি। তাহলে আসি আমরা, এই যে গোলকের ভিতর আমরা যদি এই একটা অংশ নিই, তাহলে এটাও দেখতে একটা কিসের মতো হবে, পিরামিডের মতো হবে। তার মানে কি হবে, গোলকের এই অংশটার আয়তন কি হবে, এই যে ছোট অংশটা একটি বর্গক্ষেত্র বা এটার ছোট অংশের আয়তন আমরা যদি এটাকে কি করি, আমরা 1/3, আর এটার ক্ষেত্রফল যদি আমরা a1 ধরে থাকি ইনটু, আর উচ্চতা কি হবে, ওই ওই গোলকের কি ব্যাসার্ধ, তাহলে ওই গোলকের ব্যাসার্ধ যদি আমরা কি ধরি r ধরি, কি হবে 1/3 a8, 1/3 a8। এখন আমরা যদি ওই গোলকের ভিতর অনেকগুলা চিন্তা করি, এরকম অনেকগুলা নেওয়া যাবে না, এর পৃষ্ঠতলে অনেকগুলো এরকম বর্গক্ষেত্র নেওয়া যাবে, তারপরে সবগুলা যোগ করলে যাই আসবে তাই হবে। তাহলে এখন কি হবে, তার মানে গোলকের আয়তন কি হবে, মূলত গোলকের আয়তন হবে 1/3 a1 r প্লাস 1/3 a2 r প্লাস 1/3 a3 r, অর্থাৎ যতগুলো হয় আর কি। তার মানে কি হবে, আমরা যদি 1/3 r কমন নিই, তার মানে কত হবে a1 প্লাস a2 প্লাস a3 প্লাস ডট 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 এভাবে আসবে। এখন এই যে a1 a2 a3, তার মানে এখানে আমরা যতগুলো নিব, তার মানে আমরা যাই নিই না কেন সবগুলা বর্গক্ষেত্র, অর্থাৎ কি এই গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, অর্থাৎ সমগ্র পৃষ্ঠের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তার মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি পেয়েছি, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল যেটা ক্ষেত্রফলের সূত্র পেয়েছি আমরা 4πr²। তার মানে 1/3 r ইনটু এটা হচ্ছে কি 4πr²। দেন আমাদের যে সূত্রটা চলে আসবে, তার মানে কি হবে 4/3 πr³। তাহলে এটি হচ্ছে কি গোলকের আয়তনের সূত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই জিনিসটা কি, আমরা যে কোনো একটা অংশ, একটা পিরামিডের আয়তন, তার মানে এখানে কত হবে, অসংখ্য পিরামিড, তার মানে অসংখ্য পিরামিড আমরা কি করলাম, যোগ করলাম, এখান থেকে আমরা 1/3 আর কমন নিলাম, আর পেলাম সবগুলো কি ক্ষেত্রফল। তারপরে সবগুলো ক্ষেত্রফল মানে কি ওই গোলকের কি পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে ওই গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি 4πr², যেটা আমরা আগেই পেয়েছি। তার মানে দেন সেটার সাথে আমরা দেখলাম কি 4/3 πr³। আচ্ছা, এরপরে আমাদের তাহলে পিরামিড চলে গেল, এখন আমরা একটু প্রিজম নিয়ে আলোচনা করি। আচ্ছা, প্রিজমটা কেমন হয়, প্রিজম অনেকে হয়তো দেখে থাকবে, প্রিজমটা কেমন হয়, ফিজিক্স ক্লাসে আমরা প্রিজম দেখে থাকতে পারি আমরা। প্রিজম দেখতে এমন হয়ে থাকে, তার মানে এটা হচ্ছে ত্রিভুজ আকৃতি প্রিজম। এটা হচ্ছে কি ত্রিভুজ আকৃতি প্রিজম, অর্থাৎ এই প্রিজমের ভূমিটা হচ্ছে কি ত্রিভুজের মতো দেখতে, কিসের মতো, ত্রিভুজের মতো। আর এটা যদি আমরা এটা যদি ভূমিটা যে কোনো প্রকার হতে পারে, পঞ্চভুজ হতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা পঞ্চভুজ আকৃতি বলবো প্রিজম। তো ষড়ভুজ হলে ষড়ভুজ হবে। তার মানে প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্রটা মূলত কি হবে, সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র মূলত কি হবে, তার মানে ভূমির ক্ষেত্রফল যোগ পার্শ্বতলের ক্ষেত্রফল।
এখন দেখো ভূমি কয়টি আছে, এই যে ত্রিভুজ আকৃতির ভূমি কয়টি আছে এখানে দুইটি, তার মানে 2 ইনটু ভূমির ক্ষেত্রফল, 2 ইনটু কি হবে ভূমির ক্ষেত্রফল প্লাস পার্শ্বতলের ক্ষেত্রফল। এখন পার্শ্বতলের ক্ষেত্রফলটা কি হবে, এই যে এই তলটা এটা হচ্ছে কি, এটা কি পরিধি ইনটু কি উচ্চতা আমরা লিখতে পারি, অর্থাৎ 2 ইনটু ভূমির ভূমির ক্ষেত্রফল যোগ ভূমির পরিসীমা ইনটু উচ্চতা। তাহলে পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল কিভাবে করতে পারি, ওই ভূমির পরিসীমা ইনটু কি উচ্চতা দিয়ে আমরা কি করতে পারি, বের করতে পারি। এখন যেটি আসবে তাহলে আয়তন কি হবে, প্রিজমের আয়তন হবে, প্রিজমের আয়তন যে সূত্রটা হবে সেটা হচ্ছে কি এই ভূমির ক্ষেত্রফল ইনটু কি উচ্চতা, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। আশা করি এই 6টি জিনিসের আমরা যে যে 6টি জিনিস আলোচনা করলাম আমরা, তাহলে আমরা দেখি আবার রিভিউ করি। আমরা প্রথম আমরা যেটি করলাম আয়তাকার ঘনবস্তু, তার মানে এটা কি শিখেছি আমরা, দৈর্ঘ্য আয়তাকার ঘনবস্তুর কি সমগ্র তলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য, দেন হচ্ছে কি আয়তাকার ঘনবস্তুর আয়তন, দেন আমরা শিখেছি ঘনক, ঘনকে কি সমগ্র তলের ক্ষেত্রফল, কর্ণ, আয়তন, দেন আমরা শিখেছি কৌণক, দেন আমরা শিখলাম ব্যালন বা সিলিন্ডার, দেন আমরা শিখলাম গোলক, দেন আমরা শিখলাম গোলকের পরে আমরা শিখলাম পিরামিড, দেন প্রিজম। আচ্ছা, এরপরে আসে আমাদের আসলে যৌগিক ঘনবস্তু, যেটি নিয়ে আমাদের আলোচনা থাকবে সেটা হচ্ছে কি যৌগিক ঘনবস্তু। অর্থাৎ এরকম যদি একটা আয়তাকার ঘনবস্তুর উপর আমরা সাপোজ একটা নিয়ে নিতে পারি, একটা পিরামিড নিয়ে নিতে পারি, তার মানে সেক্ষেত্রে আমরা এটা কি বলবো, একটা যৌগিক ঘনবস্তু। অর্থাৎ যে কোনো দুইটি ঘনবস্তু মিলে যে ঘনবস্তু হবে সেটিকে আমরা কি বলবো, যৌগিক ঘনবস্তু বলবো। আচ্ছা, আশা করি তোমরা এই যে সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি সেই সূত্রগুলো তোমরা বুঝতে পেরেছো। খুবই ইম্পর্টেন্ট জিনিস, এই সূত্রগুলো তোমাদেরকে অবশ্যই ভালো করে বুঝতে হবে। এই সূত্রগুলো যদি না বুঝো তাহলে কখনোই তোমাদের ক্ষেত্রে এই ম্যাথগুলো করা কখনোই কি হবে না, সম্ভব হবে না। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আমরা এখন যে কাজটা করব, আমরা বইয়ের যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব। দেখি আচ্ছা, প্রথমে আমাদের অনুশীলনী যে ম্যাথগুলো আছে আমরা সেটি দেখি। প্রথমে আছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 4 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার হলে কর্ণক কত হবে। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য a ধরে নিতে পারি আমরা 5, প্রস্থ b equals to 4, উচ্চতা c equals to 3। এখন আমাকে বের করার জন্য বলছে ওই আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য। তাহলে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য সূত্র কি জানি আমরা, কর্ণের দৈর্ঘ্য equals to root over of square b square c square। তাহলে আমরা এটাই তো আমরা জানি আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য সূত্র। তাহলে কি হবে, আমরা এখানে বসিয়ে দিই। তাহলে a সমান আছে 5, 4, 3, then 25, 16, 9, 50, then কত হবে 5 root 2, এটি তাহলে সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কি একটা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 4 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার, তাহলে কর্ণের দৈর্ঘ্য বের করার জন্য তাহলে কত 5 root 2 সেন্টিমিটার, অর্থাৎ ক।
দেন আমাদের একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ভিন্ন অপর বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, বৃহত্তর বাহু চতুর্দিকে ঘোরালে কি হবে। আচ্ছা দেখি আমরা। এটি একটি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, অতিভুজ ভিন্ন অপর দুই বাহুর দৈর্ঘ্য, তারপর একটা 4 একটা 3, একটি 4 আরেকটা কত দেওয়া আছে 3। তাহলে এখন এই অতিভুজ ভিন্ন অপর দুইটি বাহু দেওয়া আছে 4 আর 3। এখন এটাকে কি করার জন্য বলছে আমাদেরকে, বৃহত্তর বাহু চতুর্দিকে ঘোরালে। তার মানে এই যে বৃহত্তর বাহু চতুর্দিকে যদি এটাকে ঘোরাই, এটি যেটি উৎপন্ন হবে সেটি মূলত একটা কি হবে, তোমরা অনেকে বুঝতে পেরেছো, সেটি কি মূলত একটা কি হবে, কৌণক। সেটি কি হবে, একটা কৌণক হবে। অর্থাৎ এটাকে যদি আমরা কি করে ঘোরাতে থাকি, এই যে তোমাদেরকে যদি দেখাই, এই যে এটাকে যদি এভাবে আমরা ঘোরাই তাহলে এটা কি হবে, অর্থাৎ একটাকে আমরা কি ধরে ফিক্সড অ্যাক্সিস ধরে দেন আমরা যদি এটা ঘোরাই তাহলে এটা কি হবে, একটা কৌণক হবে। তাহলে কৌণক হলে সেক্ষেত্রে কি হবে, এটি কি হবে কোণকের উচ্চতা, আর এটি কি হবে ওই কোণকের ব্যাসার্ধ হয়ে যাবে। তার মানে এটি একটি কি হবে, সমদ্বিবাহু কোণক। এটি ঠিক আছে, এটি সিলিন্ডার হবে না, এটি ঠিক নেই। উৎপন্ন ঘনবস্তুটির ভূমির ক্ষেত্রফল হবে 9 পাই। 9 পাই, তাহলে ভূমির ক্ষেত্রফল 9 পাই। তাহলে আসলে কি 9 পাই কিনা আমরা জানি, ভূমির ক্ষেত্রফল সূত্র কি হবে, তাহলে এটা ভূমিটা কি হবে, একটা বৃত্ত। ভূমিটা কি হবে, একটা বৃত্ত। তাহলে বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি, অর্থাৎ ভূমির ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে, পাই আর স্কয়ার। তার মানে পাই আর স্কয়ার সেন্টিমিটার স্কয়ার। তার মানে আর এর মান কত দেওয়া আছে 3, তার মানে 9 পাই। তার মানে আমাদের এখানে নাম্বার 1 আর নাম্বার 2 সঠিক। আচ্ছা এরপরে আসো 2 সেন্টিমিটার ব্যাসের একটি গোলক আকৃতির বল একটি সিলিন্ডার আকৃতির বাক্সে ঠিকভাবে এঁটে যায়। তাহলে সিলিন্ডারটার আয়তন কত, অধিকৃত অংশের আয়তন কত, 5-6 উত্তর দেওয়ার জন্য বলেছে। আচ্ছা যাও, সরি 3-4 উত্তর দেওয়ার জন্য বলেছে। দেখি আমরা, বলেছে আমাদের কেমন একটি 2 সেন্টিমিটার ব্যাসের একটি গোলক আকৃতির বল, কারণ একটা বল, এটার ব্যাস কত বলেছে 2 সেন্টিমিটার। তার মানে এটা টোটাল কত আছে 2 সেন্টিমিটার, তার মানে ব্যাসার্ধ কত হবে 1 সেন্টিমিটার। এটি একটি ঘনক আকৃতির বাক্সে ঠিকভাবে এঁটে যায়। তার মানে এরকম একটা বাক্সে যদি এঁটে যায় একদম ঠিকভাবে, একদম ফিক্সড হয়ে যাবে। দেন তাহলে এখন বাক্সটার যে কোনো একটি ধারের দৈর্ঘ্য কত হবে, সেটি হবে কি ওই গোলকটার কিসের সমান, ব্যাসের সমান। তার মানে বাক্সের এক ধার সমান কত হবে 2 সেন্টিমিটার, অর্থাৎ ঘনকটার এক ধার। এখন আমাদেরকে যেটি বলছে সিলিন্ডারটির আয়তন কত, তাহলে সিলিন্ডারের আয়তনের সূত্র কি, সিলিন্ডারের আয়তন সমান পাই আর স্কয়ার এইচ। আচ্ছা তাহলে এখন ওই যে সিলিন্ডার বাক্সে সিলিন্ডারের ভিতরে এঁটে যায়, সিলিন্ডারটার উচ্চতা হচ্ছে কি এটার ব্যাসের সমান, আর ব্যাসার্ধ হবে কি সিলিন্ডারের ভূমির ব্যাস হবে কি ওই সিলিন্ডারটার ওই গোলকটার কি ব্যাসার্ধের সমান। তার মানে আমাদের পাই ব্যাসার্ধ হবে কি 1 আর উচ্চতা হবে কি 2, তার মানে 2 পাই। হ্যাঁ যদি 2 পাই থাকে দেন 2 পাই ঘন সেন্টিমিটার, 2 পাই ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে কি এটা আয়তন। এখন আমাদেরকে যেটি বলেছে সিলিন্ডার অনধিকৃত অংশের আয়তন, অনধিকৃত মানে কি এই যে অংশটার মধ্যে বলটা তো লাগবে না, ঠিক না, এরকমই থাকবে। তার মানে এই ক্ষেত্রে আমাদের সিলিন্ডারটার আয়তন থেকে গোলকটার আয়তন কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে অনধিকৃত অংশ সমান কি হবে, সিলিন্ডারের আয়তন মাইনাস গোলকের আয়তন। আচ্ছা তাহলে সিলিন্ডারের আয়তন কত হবে, সিলিন্ডারের আয়তনের সূত্র তো আমরা জানি, সিলিন্ডারের আয়তন কত হচ্ছে 2 পাই। আচ্ছা এটা আমরা জানি। এখন আমরা গোলকের আয়তনটা বের করি।
তার মানে 1 সেন্টিমিটার। তাহলে গোলকের আয়তন ফোর বাই থ্রি পাই আর কিউব। তার মানে আর এর মান কত যাচ্ছে 1, তার মানে কি 4 বাই 3 পাই 1 কিউব, তার মানে 4 পাই বাই 3। তার মানে এখন সিলিন্ডারের আয়তন হচ্ছে কি 2 পাই মাইনাস 4 পাই বাই 3, তার মানে কত আসবে 3, 6 পাই মাইনাস 4 পাই, তার মানে 2 পাই বাই 3। 2 পাই বাই কত হবে 3, তার মানে 2 পাই বাই 3 হবে কি ওই সিলিন্ডারটির অনধিকৃত অংশের আয়তন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আসি আমরা পরের সমস্যাটাতে আসি। পরের সমস্যাটা কি আছে আমাদের, উৎপন্ন সিলিন্ডারের 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি ধাতব গোলককে গলিয়ে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি সমবৃত্ত ভূমিক সিলিন্ডার তৈরি করা হলো। আচ্ছা, তাহলে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি ধাতব গোলক, তোমার কাছে এরকম একটা ধাতব গোলক আছে যার ব্যাসার্ধ কত 6 সেন্টিমিটার। আচ্ছা, এটাকে গলিয়ে তুমি কি বানালে, একটা সিলিন্ডার, কেমন 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি সমবৃত্ত ভূমিক সিলিন্ডার। আচ্ছা, তার মানে একটা সিলিন্ডার তৈরি করলা তুমি, এটাকে গলিয়ে একটা সিলিন্ডার বানালা। হ্যাঁ, তো সিলিন্ডারটা কি বলেছে তুমি 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি সিলিন্ডার। আচ্ছা, 3 সেন্টিমিটার, কিন্তু এটার উচ্চতা কি জানা আছে? আচ্ছা, উচ্চতা জানা নেই, সেটা ধরে নিলাম আমরা h। তাহলে এটাকে গলিয়ে এটা বানানো হলো, এটার ব্যাসার্ধ দেওয়া আছে 6 আর এটার ব্যাসার্ধ দেওয়া আছে 3। তাহলে এখন গোলকের আয়তনের সূত্র কি হবে, আয়তন 4 বাই 3 পাই আর কিউব, তার মানে কি 4 বাই 3 পাই, আর এর মান দেওয়া আছে 6 কিউব, দ্যাট মিন্স তাহলে কত আসে, যাই আসুক, তার মানে আমাদের এখানে আসবে 6 কিউব মিন্স মেবি 256। আচ্ছা, 36 আমি দেখি, 216। তার মানে 4 বাই 3 পাই ইন্টু 216, কাটাকাটি করলে 321 আর এখানে 3 গুণ 6, তার মানে 4 দুগুণে 8, 428, 288 পাই। আচ্ছা, এখন এটিকে গলিয়ে যদি আমি এটি বানাই, তাহলে দুইটার আয়তন তো কি হবে, একই রকম হবে। তাহলে সিলিন্ডারের আয়তন কত হবে, সিলিন্ডারের আয়তন হবে পাই আর স্কয়ার h। তাহলে পাই আর এর মান জানি কত 3, তার মানে 3 স্কয়ার আর h আমরা জানি না, তার মানে 9 পাই h। আচ্ছা, ঘন সেন্টিমিটার। তার মানে গোলকটার আয়তন আর সিলিন্ডারটার আয়তন কি হবে, অবশ্যই সমান হবে। তাহলে গোলকের আয়তন আর সিলিন্ডারের আয়তন অবশ্যই কি হবে, সমান হবে, কারণ এটাকে গলিয়ে আমরা কি বানাচ্ছি, এটি বানাচ্ছি। তাহলে যেহেতু এটি বানাচ্ছি, তাহলে এটার আয়তন আর এটার আয়তন অবশ্যই কি হবে, সমান হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, সেই ক্ষেত্রে আমরা এরকম লিখতে পারি, অর্থাৎ 9 পাই h ইকুয়ালস টু 288 পাই। তাহলে উপপক্ষ থেকে আমরা এখানে যদি h কি করি, h এর মানটা বের করতে যাই, 288 পাই ডিভাইডেড বাই 9 পাই, তার মানে এখানে কত হবে, সুতরাং h ইকুয়াল টু 32 সেন্টিমিটার, যেটি বের হচ্ছে। তার মানে এটি হচ্ছে কি ওই সিলিন্ডারটার সরি, আমার একটু ভুলে গেছে, আমি ব্যাসার্ধ 6 ধরেছি, এখানে আসলে কিন্তু এটা ব্যাস 6 হবে, দ্যাট মিন্স 6 হলে এখানে 3 হওয়ার কথা, কোনো সমস্যা নেই। তার মানে এখানে ক্যালকুলেশন সবই ঠিক আছে, হয় শুধুমাত্র আমাদের এখানে ধরতে ভুল ধরার জন্য এখানে আমাদের মানটা একটু ভিন্ন এসেছে। তো তোমরা যে কাজটা করবা, এখানে 3 ধরে, এখানে যেহেতু ব্যাস পড়েছে 6, তার মানে ব্যাসার্ধ কত হবে 3,
তার মানে 3 ধরে তোমাদেরকে কি কাজ করতে হবে। আচ্ছা, সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। তার মানে সিলিন্ডারের বক্রতলের, সিলিন্ডারের যেহেতু এইচ পেয়ে গেছি, সিলিন্ডারের আর কত জানি আমরা, আর 3 সেন্টিমিটার। তার মানে বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি জানি আমরা, 2 পাই আর এইচ। তাহলে এটার ভিতর বসাই দিলে যেটি আসবে সেটি হচ্ছে কি আনসার হবে, সেটি আনসার হবে। আচ্ছা, এরপরে যেটি আছে নাম্বার 7, একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কর্ণের দৈর্ঘ্য আয়তন একেবারে সিম্পল, কোনো কিছুই নেই। তাহলে কি দেওয়া আছে, দৈর্ঘ্য a = কত দেওয়া আছে 16 মিটার, প্রস্থ b = দেওয়া আছে 12 মিটার, আর উচ্চতা c = 4.5 মিটার। আশা করি সবগুলো মিটার দেওয়া আছে। হ্যাঁ, সবগুলো মিটার দেওয়া আছে। তো এখন আমাদেরকে যে কাজটা করার জন্য বলছে, ওই আয়তাকার ঘনবস্তুর কি বের করার জন্য, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন। তাহলে কি আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সূত্রটি জানি 2 * ab + bc + ca, এটি আমরা জানি। তো এখানে আমরা জাস্ট মানগুলা বসিয়ে দিব, আর কিছু না, তোমার ফলাফলটা তুমি পেয়ে যাবে। দেন পরে কি দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি জানি আমরা, √a² b² c²। তার মানে তুমি তাও যদি এখানে কি বসিয়ে দাও মানগুলা, তুমি কি পেয়ে যাবা। আচ্ছা, এরপরে যেটি আছে আয়তন। তাহলে আয়তনের সূত্র কি, আমি ক্যালকুলেশনটা করতেছি না, তোমরা নিজেরাই করবা। আয়তনের সূত্র হচ্ছে এটি। তার মানে এখানেও কি করবা, তুমি ফিগারগুলো বসিয়ে দিলে তোমার এটা কি মানটা পেয়ে যাবে। আচ্ছা, এরপরে আসো ভূমির উপর অবস্থিত 2.5 মিটার দীর্ঘ, 1 মিটার প্রস্থ একটা আয়তাকার জলাধারের উচ্চতা দেওয়া আছে, এর আয়তন এবং অভ্যন্তরীণ তলের ক্ষেত্রফল। আচ্ছা, তো একই, এখানে আর তেমন কিছু নেই, একই রকম হবে। অভ্যন্তরীণ তলের ক্ষেত্রফল দ্যাট মিন্স হচ্ছে কি পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করার জন্য বলছে, আর হচ্ছে কি আয়তন হচ্ছে কি এই সূত্রটাই দিবা, এটি হয়ে যাবে। আচ্ছা, এরপরে নাম্বার 9 যেটি আছে, একটা আয়তাকার ঘনবস্তুর মাত্রাগুলো দেওয়া আছে 5, 4, 3, কর্ণের সমান ধার বিশিষ্ট একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, কি দেওয়া আছে আমরা দেখি। নাম্বার 9, একটা আয়তাকার ঘনবস্তুর মাত্রাগুলো, অর্থাৎ দৈর্ঘ্যকে যদি আমরা a ধরি 5, b = 4, c = 3, তাহলে এটির কর্ণের সমান ধার বিশিষ্ট একটি ঘনকের সমগ্র তল। তার মানে এটির কর্ণ যেটি পাবো, তাহলে এটির কর্ণ কি হবে, আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য কি হবে, √a² b² c²। তাহলে কি হবে এখানে 5², 4², 3², দেন মূলত কি আসবে আমাদের এখানে 25, 16, 9, তার মানে 5√2 আসবে। মূলত কত আসবে, 5√2। তাহলে এটা কর্ণের সমান ধার বিশিষ্ট একটি কি ঘনকের কি বের করার জন্য বলছে, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সুতরাং ঘনকের ধার কত হবে, ঘনকের ধার a = আমরা কত লিখতে পারবো, 5√2 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্রটা আমরা জানি। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6a²। তার মানে 6 এর মান কত পেয়েছি আমরা এখানে, 5√2 হোল স্কয়ার। তার মানে যা ক্যালকুলেশন করলে যা আসবে সেটি তোমার আনসার। আশা করি বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।